আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি সব রাজনৈতিক দল বলি ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর, ইলেকশন ডিসেম্বরই হবে, আমরা যদি চাই, সো আমরা বলছি যে প্রেশারের কিছু নাই, আমরা আলাপ আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা একটা গণতন্ত্রের জন্য, একটা নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, এই ইলেকশন এই সময় হতে হবে। তো এই জন্য বলছি যে এই সরকারের উপরে আপনার রাজনৈতিক মুক্তি এখন আছে আমাদের অনেকখানি। এখন সেটা কোন দিকে আমরা অর্থনৈতিক মুক্তিতে, সামাজিক মুক্তিতে, পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবো, সেইখানে আমাদের কিছু যদি আমরা ব্যাকে যাই, যেমন বিএনপির যদি রাজনৈতিক দর্শনের জায়গায় আমরা বিএনপির প্রতিষ্ঠাতার রাজনৈতিক দর্শনের দিকেও যাই, যে উনি খুব অল্প সময়ের মধ্যে দেখেন মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স কত ছিল, 35 বছর। সে সময় কিন্তু তিনি আপনার বাঘা বাঘা নেতাদের ভিড়ে কিংবা তাদের নিঃস্বতার মধ্যেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন উই রিভল্ট। এটি কিন্তু একটা বড় ঝুঁকি, বড় সাহস এবং দৃঢ়তা ছিল। এবং সে সময় তিনি সেই অনিশ্চিত সময়ে হ্যামিলনের বাসিওলার মতো আবির্ভূত হয়েছিলেন। আবার মুক্তিযুদ্ধের পরে তিনি পেছনের সারিতে চলে গেছেন, তিনি ফ্রন্ট সাইডে ছিলেন না। আবার যখন 75-এর সময় জাতির এই সংকট দেখেন, তার লিডারশিপ কিংবা তার সততা, তার ইন্টিগ্রিটির প্রতি, তার বাহিনী থেকে শুরু করে জনসাধারণেরও এত একটা পজিটিভ ধারণা ছিল, যার ফলে কিন্তু 75-এর এই অনিশ্চিত গন্তব্যেও আবার তাকেই কিন্তু সিপাহী জনতা সামনে নিয়ে এসেছিল। এবং তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন তার বয়স কত ছিল, 39 বছর। তো সবচেয়ে তরুণদের মানে সফলতা, রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং পলিসি। বিশেষ করে যেমন দেখেন আপনার তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মতো এরকম যুদ্ধ বিধ্বস্ত দেশকে বিনির্মাণ করার জন্য আমাদের কৃষিতে বিপ্লব ঘটানো দরকার। তিনি আর্মির লোক হয়ে জুতা কাপড় চোপড় সহ নেমে গেলেন খাল খনন কর্মসূচিতে, যেটা কিন্তু বাংলাদেশের কৃষিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার ফলেই কিন্তু আজকের এই বিভিন্ন ধরনের সেচ প্রকল্প, পরবর্তীতে সেটা বিভিন্ন দেশেই আপনার আমাদের একটা মানসম্মত কৃষির জন্য আমাদের বৃষ্টির উপরে নির্ভরশীলতার বাইরে যে বিকল্প ব্যবস্থা কৃষকরা উপলব্ধি করে সে ব্যবস্থা নিতে পেরেছিল। আমরা আজকে রেমিটেন্সের যে কথা বলি বা আমাদের বৈশ্বিক শ্রমবাজারের কথা বলি, এইটাও কিন্তু ওপেন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টরের কথা বলা হচ্ছে। তারপরে আমরা যদি প্রতিরক্ষার দিকেও যাই, প্রতিরক্ষার ক্ষেত্রে দেখেন যে উনি আপনার বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের তরুণীরা যেন একটা শৃঙ্খলা, একটা সততা, একটা ইন্টিগ্রিটির মধ্যে দিয়ে যেন বেড়ে উঠতে পারে, তাদের দেশপ্রেমের যেন একটা চেতনা বোধ থাকে, সেজন্য তার সময় কিন্তু বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয়। এবং এর মধ্যে দিয়ে কিন্তু তরুণদের মধ্যে একটা শৃঙ্খলা বোধ, সততা, ইন্টিগ্রিটি, এটা আমরা দেখেছি। এবং কিছুদিন আগে তারেক রহমানও কিন্তু বলেছিলেন যে আমাদের তরুণদেরকে আবার আমরা বিএনসিসির মাধ্যমে আবার আমরা ভাইব্রেন্ট করব। তারপরে বিএনসিসির বাইরে যদি যান, যে আনসার বিডিপির যেটা ছিল এই সেন্ট্রাল বা কেন্দ্রীয় আপনার প্রতিরক্ষা বা কেন্দ্রীয় ভাবে প্রশিক্ষণের পাশাপাশি তরুণদেরকে, যুবকদেরকে গড়ে তোলার পাশাপাশি তিনি কিন্তু আনসার বিডিপির মাধ্যমে কিন্তু আঞ্চলিক পর্যায়ে পর্যন্ত কিন্তু তরুণদেরকে আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলেন বা যেটা অনেকে বলছে যে গণপ্রতিরক্ষা, ওই আমি মনে করি যে কনসেপ্টের উপলব্ধির জায়গা থেকেই তিনি হয়তো আনসার বিডিপির ট্রেনিং বা তাদেরকে ওইভাবে প্রস্তুত করেছিলেন। 90-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে আবির্ভাব এবং 91-এ তার সরকারের যে বিজয়, সেই সময় কিন্তু আমার জানা মতে বা আমার অ্যাসেসমেন্ট মতে ছাত্রদল, যুবদলের তরুণরাই কিন্তু সেই বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। সো এই দলটা তো তরুণদের অংশগ্রহণ এবং তরুণদের সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আজকের এই জায়গায় এসেছে। এবং রাষ্ট্রীয় আমরা অর্থনৈতিক পলিসি কিংবা সামাজিক পরিবর্তন, নারীর ক্ষমতায়নের বেশ কিছু উদাহরণ এবং দৃষ্টান্ত আমরা জিয়াউর রহমান থেকে খালেদা জিয়ার সরকারেও দেখি। দেখেন 91-এর খালেদা জিয়ার সরকার এসে উপলব্ধি করতে পেরেছিল যে এখানকার গ্রামীণ, বিশেষ করে আমরা তো দারিদ্র্য সীমার এখনো যে আইএলওর হিসেবে বলা হচ্ছে
আপনার বা ইন্টারন্যাশনাল বিশ্ব ব্যাংক যেটা বলছে যে 18 থেকে 20% দারিদ্র্যের হার বা আপনার মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, কিন্তু আইএলওর হিসাবটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি 3,822 টাকা খাদ্য এবং অন্যান্য দ্রব্য সামগ্রী, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে ব্যয় না করতে পারে, তাহলে সে দারিদ্র্য সীমার নিচে বাস করে। কিন্তু এখনকার বর্তমান প্রেক্ষাপটে 3800 টাকা দিয়ে একজন ব্যক্তি ব্যাচেলর লাইফ লিডও করতে পারে না, পরিবার তো দূরের কথা। তাহলে দারিদ্র্য সীমার নিচে বাস করা জনগোষ্ঠীর সংখ্যা হবে আমাদের আরো বেশি।